আসসালামু আলাইকুম। হ্যালো বাচ্চারা। কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা পাঠ ৫ এখান থেকে শুরু করব। আমরা কিন্তু ব্যাপন এবং অভিস্রবণ সম্পর্কে পড়েছি, এদের গুরুত্ব সম্পর্কে পড়েছি এবং আমরা এই সম্পর্কে বিস্তারিত জেনেছি। এমনকি সবশেষে আমরা অ্যানিমেশনের মাধ্যমে এই ২ টা টপিক একেবারে পূর্ণাঙ্গভাবে ক্লিয়ার করতে পেরেছি। এখন এ পর্যায়ে আমরা দেখব যে উদ্ভিদের পানি ও খনিজ লবণ শোষণ। এটা তোমাদের কাছে অনেকের কাছে জটিল লাগছে। আচ্ছা, এটা এই লেকচারটা দেখার পরে তোমাদের কাছে আর জটিল মনে হবে না। কেননা আমরা একেবারে তোমাদেরকে একদম চোখের সামনে ভিজুয়ালাইজ করে দেখানোর ট্রাই করব যে আসলে উদ্ভিদ কিভাবে পানি এবং খনিজ লবণটা শোষণ করে। এবং এই যে তোমরা ছবিটা দেখছো, এই ছবিগুলার ফাংশনালিটি তোমরা বাস্তবে দেখবা। একটু দেখে নাও। এখানে দেখো, এই হচ্ছে মূল। মূলের গায়ে কিন্তু ছোট, ছোট চুলের মতো থাকে মূল রম। তোমরা যখন ভিডিওতে দেখবা, অ্যানিমেশনে দেখবা তখন তোমাদের কাছে জিনিসটা আরো বেশি পরিষ্কার হবে। তো এখানে দেখো মূল রোম আছে আর এখানে আ মাটির কোনা। জানো মাটির কোনা কত ক্ষুদ্র, ক্ষুদ্র কিন্তু এখানে এত বড়। তাহলে মাটির কোনার সাইজে কিন্তু হয় সেই মূল রোমটা। বুঝতে পারছো? তুমি জাস্ট এটা মাটির কোনার সাথে মূল রোমটাকে তুলনা করে দেখো। মূল রোম বা হচ্ছে রুট হেয়ার এটাকে মাটির যে কোনা আছে এটাকে তুলনা করে দেখো কত ছোট। আর কৌশিক পানি মানে পানির কোনা, ঠিক আছে? অনেক ক্ষুদ্র, ক্ষুদ্র কোনা। এটাকে বলে কৈশিক পানি। ওকে? সো এখানে একটা অংশ তুমি দেখতে পাচ্ছ কোষ সৃষ্টিকারী অঞ্চল। আচ্ছা, তোমরা কি পড়েছো না যে মূলের অগ্রভাগে কোষ বিভাজন হয়? ওই সেই অগ্রভাগটা। এখান থেকে কোষ বিভাজন হয় হয়ে আরো বড় হয়, আরো বৃদ্ধি পায় এই অঞ্চলটা। আচ্ছা, ছবি তো বুঝলে। এখন চলো আমরা কিছু দেখব। আচ্ছা, এখানে দেখো, আমরা ভিডিওতে যাওয়ার আগে যদি এই জিনিসটা, এই ছবিটা তুমি যদি দেখে বুঝতে পারো তাহলে কিন্তু মন্দ হয় না। এখানে তোমার মূল রোমের সাহায্যে দেখো পানি কিভাবে অ্যাবসর্ব করছে। ঠিক আছে? মাটি কোণার ভিতর থেকে কৈশিক পানি কিভাবে অ্যাবসর্ব করে নিচ্ছে এবং খনিজ লবণ কিভাবে অ্যাবসর্ব করছে, এই যে মূল ত্বকের ভেতরে হয়ে, হয়ে সেল বা কোষের ভেতরে, ঠিক আছে? হয়ে, হয়ে তোমার কিসের ভিতরে যাচ্ছে? জাইলেমের ভিতরে যাচ্ছে। জাইলেমের কাজ কি? পানি পরিবহন করা। ঠিক আছে? পানির ঊর্ধ্বমুখী পরিবহন করা। এটা হচ্ছে জাইলেমের কাজ। অর্থাৎ এক কথায় পানি পরিবহন করাই হচ্ছে জাইলেমের কাজ। আমরা জাইলেমের কাজ নিয়ে বিস্তারিতভাবে পড়বো বা বিস্তারিতভাবে অ্যানিমেশনের মাধ্যমে দেখবো। কারণ জাইলেম এবং ফ্লোয়েম যদি আমরা দেখতে পারি, বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের যে অ্যাবজর্পশন এটাই কিন্তু কমপ্লিট হয়ে যায়। কেননা এই ২ টা সেলের কাজই হচ্ছে তোমার অ্যাবজর্পশন। ওকে? সো এখানে দেখো, এখানে একটা মূল তুমি দেখতে পাচ্ছ। এই মূলের এখানে তোমার মূল রোম গুলো তো আসলে বুঝতে পারছো, রুট হেয়ার বা চুলের মতো যে অংশগুলা মূলের সাথে লাগানো থাকে সে যে অংশগুলা সেগুলা। আচ্ছা, কোষ সৃষ্টিকারী অঞ্চল দ্বারা নিষ্ক্রিয় বা সক্রিয় শোষণ আ পদ্ধতিতে খনিজ লবণ শোষিত হয়। তাহলে এই যে যেখানে কোষ বিভাজন এরিয়া মূলের অগ্রভাগে, এখানে কি হয়? এখানে নিষ্ক্রিয় বা সক্রিয় পদ্ধতিতে খনিজ লবণটা কিন্তু এই ওয়েতে শোষণ হয়। মূল রোম অঞ্চল দ্বারা পরিস্রবণ প্রক্রিয়ায় অভিস্রবণ প্রক্রিয়ায় পানি শোষণ হয়। এই যে মূল রোমের ভেতর দিয়ে কিন্তু অভিস্রবণ প্রক্রিয়ায় পানি শোষণ হয়। আচ্ছা, এইবার সময় এসেছে আমরা অ্যানিমেশনের সাহায্যে দেখার। ওকে? সো চলো সবাই একটু মনোযোগী হও, একটু রেডি হয়ে যাও। এখন অ্যানিমেশনের ভিতরে প্রবেশ করার ট্রাই করব। ওকে? সো দেখো, Transportation in plant. ট্রান্সপোর্টেশন ইন প্লান্ট বা তোমার হচ্ছে উদ্ভিদের ট্রান্সপোর্টেশন বা উদ্ভিদের পরিবহন। তো এই ভিডিওটা দেখলে তুমি ট্রান্সপোর্টেশন সম্পর্কে যত যা সকল ধারণা পাবে এবং ট্রান্সপোর্টেশনের সাথে যুক্ত জাইলেম এবং ফ্লোয়েম যে কোষগুলা এই সম্পর্কে তুমি বিস্তারিতভাবে জানতে পারবে। তো চলো আমরা একটা উদ্ভিদের মূলের দিকে যাই। এই হচ্ছে একটা উদ্ভিদ এবং মাটির নিচে এই তুমি মূল দেখতে পাচ্ছ। আমরা উদ্ভিদের মূলের ভিতরে যাই। চলো। এই দেখো উদ্ভিদের মূল কিন্তু মাটির নিচ থেকে এমন হয়। তোমরা যারা দেখেছো উদ্ভিদের শিকড়-বাকড় তারা কিন্তু জানো। তো দেখো আমরা একটা জায়গায় জুম করে যাব। এই যে রুট হেয়ার বা হচ্ছে তোমার আ মূল রোম, ঠিক আছে? মূল রোমটা কেমন হয় দেখো। তো তোমরা যারা শিকড় তুলেছো তারা কিন্তু এরকম মূলের গায়ে এমন চুলের মতো অংশ দেখতে পারবা। এটাকে বলা হয় হচ্ছে রুট হেয়ার বা মূল রম। ঠিক আছে? এই যে মূল রোমের মাধ্যমে কিন্তু পানি এবং
খনিজ লবণ অর্থাৎ শোষণ হয়, ঠিক আছে? কিসের মাধ্যমে? অভিস্রবণ প্রক্রিয়ায় শোষণ হয়। চলো অভিস্রবণ প্রক্রিয়াটা কিভাবে শোষণ হয় আমরা তোমাদেরকে বোঝাবো। দেখছো, পানি শোষণ হচ্ছে এই মূল রোমের সাহায্যে। আচ্ছা, এই মূল রোমের কাজটা কি? এই যে এতটুকু তোমার মূল, এখানে কিন্তু খুব বেশি পরিমাণে পানি শোষণ করা পসিবল না যদি মূল রোমটা থাকে। তাহলে দেখো প্রত্যেকটা এর এরিয়াটা বেড়ে যায়। তো যত মূল রোম থাকবে তত পানি শোষণের যে এরিয়াটা, তাই না, ওইটা কিন্তু বেড়ে যাবে। একটু ভিডিওটা পজ করে ভাবার ট্রাই করো। এখানে সম্পূর্ণ মূল দিয়ে যে পরিমাণ শোষণ করবে তার থেকে বেশি পরিমাণ শোষণ করবে কোথায়? এই মূল রোম দিয়ে। কারণ এর সংখ্যাও যেমন অনেক বেশি, অল্প একটু জায়গায় অনেক বেশি, সেহেতু অল্প একটু জায়গায় অনেক বেশি পরিমাণে পানি শোষণ করার ক্ষমতা এরা রাখে। বুঝা গেছে? আচ্ছা, তো দেখো মূল রোমটা আমরা দেখব। ওই যে মূলটা কাটি, চলো। দেখছো মূলটাকে আমরা কাটলাম। মূলটাকে কাটার পরে এই যে মূল রোম তুমি দেখতে পাচ্ছ, এই যে এইগুলো হচ্ছে মূল রোম, ঠিক আছে? তো এই যে মূল রোম তোমার একটা শিকড় আমরা যখন কাটলাম বা একটা মূল যখন আমরা কাটলাম, মূলের ভেতরের একটা অংশ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মূলত পরিবহনের জন্য। আর এখানে তুমি দেখতে পাচ্ছ কয়েকটা সেল আছে, সেল বা কোষ আছে। তোমরা তো কোষ পড়ে এসে দেখো, কোষ আছে। কোষের চারপাশে কি কোষ ঝিল্লি এবং কোষ প্রাচীর আছে। দেখো কোষ প্রাচীর দ্বারা কিন্তু প্রত্যেকটা কোষই আলাদা। তোমরা বুঝতে পারছো? এই যে একটা কোষ একটা কোষ একটা কোষ, ঠিক আছে? প্রত্যেকটা কি কোষ প্রাচীর দিয়ে আলাদা। তো পানি যখন উদ্ভিদ শোষণ করবে তখন দেখো কিভাবে পানি শোষণ করে। পানি শোষণ করার সময় এই যে পানিটা সে মূল রোমের মাধ্যমে সরাসরি শোষণ করছে। কিন্তু এখানে দুইটা পদ্ধতিতে পানি শোষণ হয়। একটা হচ্ছে তোমার কোষের বাইরে যে কোষ প্রাচীরটা থাকে, ওই কোষ প্রাচীরের ভেতর দিয়ে পানিটা শোষণ হয়, ঠিক আছে? কোষ প্রাচীরের বাইরে থেকে। আর আরেকটা যে পদ্ধতি সেটা হচ্ছে সরাসরি কোষের ভেতর দিয়েই শোষণ হয়, ঠিক আছে? এই যে কোষের ভেতর দিয়ে দেখবা, এই যে কোষের ভেতর দিয়ে শোষণ হচ্ছে, ঠিক আছে? কোষের ভেতর দিয়ে ওই জাইলেমের দিকে চলে যাচ্ছে। জাইলেমের কাজ কি? পানি পরিবহন করা। তো এই যে একটা মূলের চারিপাশে যে কোষ থাকে, সেই মাঝে মধ্যে দেখা যায় যে কোষ প্রাচীরের বাইরে থেকে পানি পরিবহন হয়। আবার মাঝে মধ্যে দেখবা যে আহ কোষের ভেতর দিয়ে পরিবহন হয়। যখন কোষের ভেতর দিয়ে পরিবহন হয়, এটা কোন প্রক্রিয়া বলো তো? ইয়েস, এটা হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়ায় একটা কোষ থেকে পানি আর একটা কোষে যায়। এইভাবে একটা কোষ থেকে আর একটা কোষে পানি পাস হতে থাকে, ঠিক আছে? তো এভাবে হতে হতে কোথায় যায়? একেবারে কোষের মূলের দিকে বা একেবারে কোষের কেন্দ্রের দিকে, বা কেন্দ্রে কি থাকে? জাইলেম। তো জাইলেমের দিকে অগ্রসর হয়। তো দেখো জাইলেমের ভিতরে অগ্রসর হচ্ছে। এবার জাইলেমের ভেতর দিয়ে কিভাবে যায় সেটা আমাদেরকে দেখতে হবে। চলো আমরা এক জায়গায় দেখি যে জাইলেমের ভেতরে কিভাবে আসলে পানি পরিবহন হচ্ছে। এই যে তোমার জাইলেমের ভেতরে পানি কণাগুলা এখান থেকে ওইখানে যাচ্ছে, মানে স্ট্রর ভেতর দিয়ে পানি যেমন যায় না, ঠিক সেই রকম করে যাচ্ছে। তো চলো দেখা যাক। এর ভিতরে আবার দেখো কেমন ছাঁকনির মতো ব্যবস্থা আছে। তো এইটা হচ্ছে স্ট্রর ভিতর দিয়ে ঠিক যেমন করে পানি কণা যায়, ঠিক এখানেও কিন্তু সেরকম করেই পানি কণাটা যাচ্ছে। এবং পানি কণাটা কোথায় যাচ্ছে? অবশ্যই উদ্ভিদের সারা দেহে, লাইক উদ্ভিদের পাতাতে। তো উদ্ভিদের সারা দেহে এবং পাতাতে তোমরা কি হয় জানো? সালোক সংশ্লেষণ পদ্ধতি সংঘটিত হয়, তাই না, উদ্ভিদের পাতায়। তো এই যে পাতায় যে সালোক সংশ্লেষণ পদ্ধতি হয় তার জন্য কি লাগে তোমরা জানো? পানি লাগে, রাইট? তো এই যে পানিটা, এটা কিন্তু ওইভাবে অ্যাবসর্পশনের মাধ্যমে কিন্তু উদ্ভিদ পেয়ে থাকে। তো তার পানিটা ব্যবহার করা হয়ে গেলে, আহ, খাদ্য তৈরি হয়ে গেলে, সে 95%-এর বেশি পানি কিন্তু বাষ্পাকারে বের করে দেয়, ঠিক আছে? এটাকে কি বলা হয়? ট্রান্সপিরেশন, বা কি বলতো, প্রস্বেদন, তাই না? তো উদ্ভিদের আহ পাতার ভিতরে কিন্তু অসংখ্য অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র আছে, ঠিক আছে? উদ্ভিদের পাতার ভিতরে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র আছে। এই ছিদ্রগুলোকে কি বলা হয়? এই ছিদ্রগুলোকে কি বলা হয়? পত্ররন্ধ্র বা পাতার ছিদ্র, পত্ররন্ধ্র, ঠিক আছে? এই যে পত্ররন্ধ্র, এটা হচ্ছে উপরের যে পাতার যে উপরের অংশ থাকে না, উপরের অংশ থেকে পাতার যে নিচের অংশ, ঠিক আছে, নিচের অংশ, এই নিচের অংশই খুব বেশি পরিমাণে স্টোমাটা বা তোমার হচ্ছে আহ
কোষ, সরি, তোমার হচ্ছে পত্ররন্ধ্র থাকে, ঠিক আছে, পত্ররন্ধ্র থাকে। তো পত্ররন্ধ্রের ভিতরে দেখো চারিপাশে গার্ড সেল বা রক্ষী কোষ থাকে এবং মাঝে মধ্যে কিন্তু পত্ররন্ধ্র খোলা থাকে এবং বন্ধ থাকে। দিনের টাইমে পত্ররন্ধ্র কি থাকে? খোলা থাকে, ঠিক আছে। দিনের টাইমে স্টোমাটা বা পত্ররন্ধ্র এটা খোলা থাকে। তো আর রাতের টাইমে এটা বন্ধ থাকে। তো পানি আহ, এসে এই পত্ররন্ধ্রের ভেতর ভেতর দিয়ে এরা কিন্তু বের হয়ে যায়, ঠিক আছে। যখন পানি আসে বা বিভিন্ন খনিজ লবণ আসে, বিশেষ করে পটাশিয়াম আয়ন যখন আসে, তখন পত্ররন্ধ্রটা খুলে যায় এবং পত্ররন্ধ্র যখন খুলে যায় তখন পত্ররন্ধ্রের ভেতর ভেতর দিয়ে ওই যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে না খাবার তৈরি করে, সেই কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যায়। আর কি বের হয়? ওই যে পানি, এক্সট্রা যে পানি প্রস্বেদনের মাধ্যমে বের হবে, সেটা কিসের মাধ্যমে বের হবে? স্টোমাটা বা পত্ররন্ধ্রের মাধ্যমে মধ্য দিয়ে বের হবে, ঠিক আছে। তো রাত্রের বেলায় কিন্তু পত্ররন্ধ্রটা বন্ধ থাকে, কারণ রাতের বেলা পটাশিয়াম আয়নটা থাকে না। এনিওয়ে, তো দেখো সালোক সংশ্লেষণ পদ্ধতিতে কি হয়? সালোক সংশ্লেষণ পদ্ধতিতে অক্সিজেনটা গ্রহণ করে, তাই না? অক্সিজেন কিসের মধ্য দিয়ে গ্রহণ করে? অবশ্যই স্টোমাটা বা এই যে পত্ররন্ধ্র তোমাকে দেখালাম না, বা পাতার যে ছিদ্র, এই ছিদ্র দিয়ে অক্সিজেন গ্রহণ করে এবং এই ছিদ্র দিয়ে কিন্তু কার্বন ডাই অক্সাইড যেটা, সেটা ত্যাগ করে। যেটা কি করে? উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি করে, কি তৈরি করে? অক্সিজেন তৈরি করে, পানি তৈরি করে। এইগুলা পত্ররন্ধ্রের মাধ্যমে কিন্তু বের করে দেয়, ঠিক আছে। পত্ররন্ধ্রের মাধ্যমে তারা পাতার বাইরে বের করে দেয়। ওকে, সো অক্সিজেন গ্রহণ করে পত্ররন্ধ্রের ভেতর দিয়ে এবং কার্বন ডাই অক্সাইড কি করে? বের বের করে দেয়। সো এই যে পাতার ভেতর দিয়ে ওইটা বের হয়ে গেল। এখন যে গ্লুকোজ বা খাবার তৈরি করে যে তোমার হচ্ছে গ্লুকোজটা তৈরি হয়েছে, ঠিক আছে, আহ, অর্থাৎ সালোক সংশ্লেষণের মাধ্যমে যে গ্লুকোজ তৈরি হয় তোমরা সবাই জানো। ওই গ্লুকোজটা কি হবে? ওই গ্লুকোজটা কিন্তু উদ্ভিদের এই জাইলেম, ফ্লোয়েম আছে না, ফ্লোয়েমের মাধ্যমে সারা দেহে পৌঁছাই যাবে, ঠিক আছে। তো ফ্লোয়েমের মাধ্যমে কি পৌঁছাবে? উদ্ভিদের তৈরিকৃত যে খাদ্য খাবার বা তুমি বলো যে লাইক খাবার বা শর্করা জাতীয় খাদ্য, এটা পরিবহন হবে উদ্ভিদের সর্বাঙ্গে। আর জাইলেমের মাধ্যমে কি হবে? জাইলেমের মাধ্যমে উদ্ভিদের যে পানি, সেটা পরিবহন হবে। এবং প্রস্বেদন প্রক্রিয়ায় কিভাবে হয় দেখছো? প্রস্বেদন প্রক্রিয়াটাও কিন্তু এর ভেতর দিয়ে কিন্তু দেখা হয়ে গেল যে প্রস্বেদন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের যে তোমার হচ্ছে পত্ররন্ধ্র আছে, এই পত্ররন্ধ্রটা দিয়ে আহ পত্ররন্ধ্রটা দিয়ে কি হয়? ওইটা বের হয়ে যায়, ঠিক আছে। তো এই ছিল আমাদের মোটামুটি আজকের যে লেসনটা, সেটা। এবার কিন্তু আমরা অনেক কিছু জেনে গেলাম, ঠিক আছে। এইবার দেখো আমরা পার্ট 5টা শেষ করব এবং হ্যাঁ, পার্ট 5টা এবার আমরা শেষ করব। তো উদ্ভিদের পানি এবং খনিজ লবণ শোষণের দিকে তুমি যদি লক্ষ্য করো, তাহলে উদ্ভিদ প্রথমে দেখো পানি শোষণ। মাটি থেকে পানি এবং পানিতে দ্রবক খনিজ লবণ সজীব কোষে টেনে নেওয়ার পদ্ধতিকে শোষণ বলা যেতে পারে। শোষণ মানে চুষে নেওয়া, তাই না? কি চুষে নেওয়া? পানি এবং পানিতে মিশ্রিত যে খনিজ লবণ থাকে, সেটা। আচ্ছা, স্থলে বসবাসকারী উদ্ভিদগুলো মূল রোমের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে। বা তার মানে তোমার জমিতে, ঠিক আছে, মানে ভূমিতে যেগুলা থাকে সেইগুলা মূল রোমের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে। আর যারা আম, পানির ভেতরে ডোবানো থাকে তারা কিন্তু সারা শরীর দিয়ে পানি শোষণ করে, ঠিক আছে। স্থলজ উদ্ভিদগুলো মূল রোম মাটির সূক্ষ্ম কোণায় লেগে থাকা কৈশিক পানি অভিস্রবণ প্রক্রিয়ায় নিজ দেহে টেনে নেয়। কৈশিক পানি বলতে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র পানির কণিকা, ঠিক আছে। এই যে আমি প্রথমেই দেখাইছিলাম যেটা, এই যে পানির মাটির কণাগুলো যদি এত এত বড় বড় হয়, মূলরোমটা তাহলে মাটির কণার সাথে তুলনা করে দেখো কত চিকন, কত সূক্ষ্ম। ঠিক তেমনি ওই কৈশিক বলতে বোঝায় যে তোমার যে এই আহ তোমার যে মাটির কোণা আছে, মাটির কোণার ভেতরে যে পানির কোণা থাকে, এটা হচ্ছে কৈশিক পানি, ঠিক আছে। এই কৈশিক পানিগুলো কি হয়? মূল রোমের মাধ্যমে, ওই যে আমরা দেখালাম, মূল রোমের মাধ্যমে কিন্তু শোষণ হয়। তো শোষণ হওয়ার প্রথমে কিন্তু ওই যে অভিস্রবণ প্রক্রিয়া, একটা কোষের পরে আরেকটা কোষ পারাপার হয়, তাই না? পারাপার হয়ে কি হয়? ওই মূল রোমে প্রবেশ করে এবং মূল রোমে প্রবেশ করে মূলের ভেতরে প্রবেশ করে সেটা
উদ্ভিদের পরিবহন হয়, ঠিক আছে? আচ্ছা, তো মূল রোমটা কি বুঝলে? মূল রোমের অঞ্চল বলতে বুঝলে যেখানে মূল রোমটা বিস্তৃত। আর একেবারে মূলের অগ্রভাগ যেটা তোমার হচ্ছে আম নতুন কোষ যেটা সৃষ্টি করবে, আরো বৃদ্ধি পাবে যেখান থেকে, বৃদ্ধি অঞ্চল বলতে পারো। তো সেইখানে কি হবে? সেইখানে কিন্তু অ্যাক্টিভ বা প্যাসিভ অর্থাৎ ২ প্রক্রিয়ায় কিন্তু পানি শোষণ হবে। আচ্ছা, মূল রোমের প্রাচীরটি ভেদ্য, ঠিক আছে? তার মানে মূল রোমের যে প্রাচীরটা এটার ভেদ করে ওই যে আমরা দেখলাম যে পানি চলে আসে, তাই প্রথমে ইমবাইবেশন প্রক্রিয়ায় পানি শোষণ করে, ঠিক আছে? এইটা মনে রাখবে যে প্রথমে পানি শোষণ করে কোন প্রক্রিয়ায়? ইমবাইবেশন প্রক্রিয়ায়। ইমবাইবেশন প্রক্রিয়ায় এই যে মূল রোমের যে প্রাচীর ওইটাই কিন্তু পানি শোষণ করে নেয়, ঠিক আছে? শুষ্ক কলয়েড জাতীয় পদার্থ, এই কারণে ওইটাকে ইমবাইবেশন প্রক্রিয়া বলে। আমরা ইমবাইবেশন প্রক্রিয়া সম্পর্কে দেখব। আহ কোষ প্রাচীরের নিচে অবস্থিত অর্ধভেদ্য প্লাজমা পর্দার সংস্পর্শে আসে, ঠিক আছে? কোষ প্রাচীরের নিচে অবস্থিত অর্ধভেদ্য প্লাজমা পর্দার সংস্পর্শে আসে। তো তোমরা দেখেছো অ্যানিমেশনের মধ্যে যে আম, পানিটা কি হয়? প্লাজমার পর্দার আসে এবং মূলরোমের দ্রবণের ঘনত্বের তুলনায় পরিবেশের ঘনত্ব কম থাকায় পানি দ্রবক কোষের ভেতরে অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় প্রবেশ করে। ওই যে আমরা দেখলাম যে একটা কোষের ভিতরে কিভাবে প্রবেশ করে? অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় প্রবেশ করে। অন্ত অভিস্রবণ মানে হচ্ছে যে মানে ভেতরের দিকে অভিস্রবণ প্রক্রিয়ায় প্রবেশ করার পদ্ধতি, ঠিক আছে? মূলের বাইরের আবরণ থেকে কেন্দ্র পর্যন্ত সব কোষের কোষরসের ঘনত্ব সমান নয়, ফলে কোষান্তর অভিস্রবণের কারণে মূলের একক কোষ থেকে অন্য কোষে, ঠিক আছে, এক কোষ থেকে অন্য কোষে পানির গতি অব্যাহত থাকে এবং পরিশেষে পানি কাণ্ডের জাইলামে মাধ্যমে পৌঁছায়। তো এই যে বিষয়টা, এটা এটা তোমরা লক্ষ্য করেছো নিশ্চয়। দেখো, চলো এখানে ওই কথাটাই অ্যানিমেশনের মাধ্যমে একটু দেখে নাও, ঠিক আছে? ট্রান্সপিরেশন কিভাবে হয় দেখো। উদ্ভিদের যে মূল থাকে, ঠিক আছে, উদ্ভিদের মূলের সাথে থাকে হচ্ছে মূল রোম। মূল রোমের কাজ হচ্ছে পানি এবং খনিজ লবণ শোষণ করা, ইংরেজিতে বলা হয় রুট হেয়ার। তো মূল রোমের ভেতর দিয়ে পানি খুব সহজে অ্যাবজর্ব করে ওই পানিটা কোথায় যায় চলো দেখা যাক। আমরা একটা মূলকে কেটে নেব। মূলকে কেটে নিলে আমরা দেখতে পারবো বাইরে চারিপাশে কোষ আছে এবং মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে জাইলেম। এখন বাইরের যে রুট হেয়ার দেখো, বা রুট হেয়ারের মধ্য দিয়ে পানি আসছে, ঠিক আছে? বা আচ্ছা, মূল রোমের ভিতর দিয়ে দেখো পানি আসছে তুমি দেখতে পাচ্ছ যে দুই ভাবে পানি আসছে। কোষ প্রাচীরের অংশ দিয়ে পানি আসছে, আবার মাঝে মধ্যে তুমি দেখবা যে কোষের ভেতর দিয়ে পানি পাস হচ্ছে, ঠিক আছে? এই যে কোষের ভেতর দিয়ে পানি যে পাস হচ্ছে, এটা কি অন্ত অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে, ঠিক আছে? অন্ত অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে এক কোষের ভেতর থেকে আরেক কোষে ঠিক সরাসরি পানি এবং খনিজ লবণ শোষণ হচ্ছে এবং সেটা কিসে যাচ্ছে? সেটা যাচ্ছে জাইলেমে, ঠিক আছে? তো কিভাবে পানি জাইলেমে পৌঁছাচ্ছে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এই যে ঠিক এক্স্যাক্টলি এই কথাটা। ওকে, ইমবাইবিশন পদ্ধতি আমাদেরকে দেখতে হবে। ইমবাইবিশন পদ্ধতিটা কিন্তু খুবই ইজি। এটা জাস্ট শুকনো পদার্থের পানি শোষণ করে নেওয়ার প্রক্রিয়াকেই তুমি ইমবাইবিশন হিসেবে গণ্য করতে পারো। তবে কিছু কলয়েড ধর্মী পদার্থ যারা পানি প্রিয় হয়, ঠিক আছে, হাইড্রোফিলিক পদার্থ হয় বা পানি প্রেমী পদার্থ হয়, তারা পানি খুব সহজে কিন্তু শোষণ করতে পারে, ঠিক আছে? তো এইটা হচ্ছে ইমবাইবিশন প্রক্রিয়া। তুমি সোলার যদি ডুবিয়ে রাখো তাহলে দেখবা ওইটা পানি শোষণ করে নিয়েছে, তাই না? পানি শোষণ করে নিয়ে ফুলে গেছে। তো এমন অনেক উদাহরণ তুমি আশেপাশে দেখতে পারবে। বা স্পঞ্জ, তুমি কাঠের কথা চিন্তা করো, কাঠও কিন্তু পানি শোষণ করে নিয়ে মোটা হয়ে যায়। তুমি যখন যদি শীতকালের বা সরি বর্ষাকালের টাইমে দেখবা যে দরজা কিন্তু অনেকটা এঁটে যায়, ঠিক আছে? এঁটে যায় কেন? এই পানি শোষণের কারণে। ওকে, তো খনিজ লবণ শোষণ প্রক্রিয়া উদ্ভিদের বৃদ্ধির জন্য কিন্তু খনিজ লবণ খুবই প্রয়োজন। যদি খনিজ লবণ না দাও তাহলে কিন্তু উদ্ভিদ মারা যাবে, বৃদ্ধি পাবে না, কিংবা অনেক রোগ ব্যাধির শিকার হবে। তো উদ্ভিদের এই কারণে খনিজ লবণের অনেক প্রয়োজন আছে। তো খনিজ লবণের যে মেন উৎসটা যেখান থেকে উদ্ভিদ খনিজ লবণ পায় সেটা হচ্ছে কোথায়? মাটির ভেতরে, ঠিক আছে? মাটির ভেতরে খনিজ লবণের যে মেন উৎসটা সেটা থাকে। মাটিস্থ পানিতে খনিজ লবণ দ্রবীভূত অবস্থায় থাকে, বুঝতে পারছো? মাটির ভিতরে খনিজ লবণ পানির সাথে কিন্তু দ্রবীভূত অবস্থায় থাকে।
ওকে, তারপরে দেখো খনিজ লবণগুলো মাটিস্থ পানিতে দ্রবীভূত থাকলেও পানি শোষণের সঙ্গে উদ্ভিদের খনিজ লবণের শোষণের কিন্তু সম্পর্ক নেই, ঠিক আছে? উদ্ভিদ আলাদাভাবে তোমার পানি শোষণ করে, আলাদাভাবে তারা খনিজ লবণ শোষণ করে, ঠিক আছে? আর এই যে তোমার আম সোডিয়াম বলো বা ম্যাগনেসিয়াম, সোডিয়াম বলো, ম্যাগনেসিয়াম বলো, ঠিক আছে? বা ক্যালসিয়াম বলো, কিংবা সালফেট আয়ন বলো, ঠিক আছে? তুমি যাই বলো না কেন, সবই কিন্তু কিসের মাধ্যমে পরিবাহিত হয়, মানে এই খনিজ লবণগুলা এগুলো কিন্তু আয়ন রূপে পরিবাহিত হয়। আয়ন রূপে বলতে ভেঙে ভেঙে পরিবাহিত হয়, ঠিক আছে? যেমন সোডিয়াম ক্লোরাইড, এই যে সোডিয়াম ক্লোরাইড, এখানে তোমার সম্পূর্ণ লবণটা কিন্তু এ নিতে পারে না, সো এ আয়ন আকারে পরিবাহিত, প্রথমে সোডিয়াম নিবে, তারপর ক্লোরিন নিবে, এইভাবে কিন্তু সে শোষণ করবে, ঠিক আছে? উদ্ভিদ কখনো লবণ সম্পূর্ণ অণু শোষণ করতে পারে না, বুঝা গেছে? তার মানে সম্পূর্ণরূপে এই যে এত বড় একটা অণু কিন্তু শোষণ করতে পারবে না। তো পানিতে যখন দ্রবীভূত থাকে এই লবণটা, তখন সোডিয়াম আয়ন হিসেবে থাকে এবং ক্লোরিন আয়ন হিসেবে থাকে। মানে এরা আলাদা আলাদা ভাবে থাকে, এবং পানির হাইড্রোজেন আয়ন থাকে এবং হাইড্রক্সিল আয়ন থাকে। তো এইগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে থাকে, তো উদ্ভিদ ওইগুলোকে আলাদা আলাদা ভাবেই শোষণ করে, আয়ন হিসেবে শোষণ করে। উদ্ভিদ মাটির রস থেকে খনিজ লবণ দুইভাবে শোষণ করে, একটা হচ্ছে নিষ্ক্রিয় শোষণ, আর একটা হচ্ছে সক্রিয় শোষণ। নিষ্ক্রিয় শোষণ মানে যেখানে উদ্ভিদের শক্তির প্রয়োজন হয় না, এমনিতেই ব্যাপন এবং অভিস্রবণ প্রক্রিয়া এমনিতেই শোষণ হয়, সেটা হচ্ছে কি নিষ্ক্রিয় শোষণ। এবং সক্রিয় শোষণটা কি, যেটা ঘনত্বের বিরুদ্ধে যাকে যেতে হয়, ঠিক আছে? তার মানে কম ঘনত্বের স্থান থেকে যখন বেশি ঘনত্বের স্থানের দিকে যেতে হবে, এমন যখন হবে তখন ওইটাকে কি বলবে, সক্রিয় শোষণ। তো সবসময় নিষ্ক্রিয় শোষণটা চলতে থাকে, কিন্তু সক্রিয় শোষণ যখন উদ্ভিদ এনার্জি বা শক্তি ক্ষয় করবে ঠিক সেই সময়ে কিন্তু চলবে। আশা করি বোঝা গেছে এই শোষণের রিলেটেড যাবতীয় যত যা বোঝার দরকার। আমরা আম, চাইলে এটার আরেকটা সেকেন্ড পার্ট দিতে পারি, যেখানে আরো অ্যানিমেশন থাকবে, যেখানে খুব সহজে তুমি খনিজ লবণ শোষণ এই প্রক্রিয়াটা বুঝতে পারবা।